আহমদুল্লাহ শয়তান, তার বংশ পরিচয় দেখেন, সে নিশ্চিত জারজ সন্তান। কোন জারজ সন্তান ছাড়া প্রিয় নবীর শানে, মদিনা শরীফের শানে বেয়াদবি করতে পারে না। দেশের উপরে যদি আক্রমণ আসে, ভারত যদি এদেশ দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে 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 যুদ্ধ করবেন, বসে বসে। আজকে সূর্যোদয় আওয়ামী লীগের কাছে নিশ্চয়ই ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে। আজ তাদের কাছে ঈদের ঈদ বললো কম বলে, ঈদ আসলে সেই অর্থে কি কোনো আনন্দের। একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে, শিশুদের মতো ওই আনন্দ আর হয় না। তো শিশুরা ঈদের সময় যে আনন্দ পায়, সেই আনন্দ আওয়ামী লীগের, তার চেয়ে তারা বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে। ট্রাম্প আসছেন, তাদের ত্রাতা, তাদের মেসিয়া ট্রাম্প আসছেন, এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদি পিতা মোদি সহ একসাথে ডক্টর ইউনূস সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে, এবং সেই গোলযোগ হবে। গোলযোগের মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন, এসে ক্ষমতা নেবেন। আওয়ামী লীগ চলে গেছে, এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয়, তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন, মানে এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, 1.5 বছর এই সময় পর্যন্ত যায়, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না। তো প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন ক্ষমতায় যাবে না? শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়ে গেছেন, আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে, যতগুলো দল আসবে, সেই আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ একটা যার সন্তান, তার জন্মের ঠিক নাই। প্রিয় দর্শক, একটা সুন্নি বক্তা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে এভাবে কটাক্ষ করছে। হয়তো ভিডিওর শুরুতে আপনারা দেখছেন তার ভিডিওটি, পুরো ভিডিওটি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং তার কথাগুলো শোনাবো, তারপরে অবশ্যই আপনাদের মতামতগুলো কিন্তু জানাবেন। তো প্রিয় দর্শক, তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে আজকে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু শপথ গ্রহণ করতে যাচ্ছে। আর এ নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ কতটা খুশি, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান, এবং আওয়ামী লীগ বিএনপির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন নাঈম। তো আমি কথা বাড়াবো না, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেগুলোর অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখছেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আহমদুল্লাহ শয়তান, তার বংশ পরিচয় দেখেন, সে নিশ্চিত জারজ সন্তান। কোন জারজ সন্তান ছাড়া প্রিয় নবীর শানে, মদিনা শরীফের শানে বেয়াদবি করতে পারে না। একেবারে নিশ্চিত সে জারজ সন্তান, তার জন্মে ঠিক নাই, না হলে সে কখনো শানের সালাতে এত বেয়াদবিটা ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে না। এই ধরনের শায়েখ নামক এই শয়তানগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কত বড় কথা, মদিনা শরীফে নাকি কবুলিয়তের কোনো জায়গা নাই। সে বলছে মক্কা শরীফে অনেক জায়গা আছে দোয়া ফরিয়াদ কবুল হওয়ার, কিন্তু মদিনা শরীফে এত গুরুত্বপূর্ণ না, মদিনা শরীফে কোনো কবুলিয়তের কোনো জায়গা নাই। আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এ আবার শায়েখ নামে পরিচিত। কেউ যদি বলে মদিনা শরীফের প্রয়োজন নাই, যারা দরকার নাই, মূলত তারা আল্লাহ এবং রাসূলের দরকার নাই, ঠিক না বেরি? যারা আল্লাহ এবং রাসূলের দরকার নাই, তাদেরকে আমাদের দরকার নাই, ঠিক না বেরি? এত বড় আল্লামা শায়েখ, কত লক্ষ লক্ষ ভিউ, কত ফলোয়ার্স, উনি কি আর মিথ্যা বলবেন? এভাবে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে কিন্তু বিবেক দিয়েছেন, আমার কথা বাদ দেন, তার কথা বাদ। বিবেক তো আল্লাহ দিয়েছেন। আজকে যে মদিনা শরীফ মদিনাতুল মুনাওয়ারা বলছেন, কেন এই মদিনা শরীফ আলোকিত হয়েছে? সেটাও তো প্রিয় নবীর কারণে। একজন ইমাম বলেছেন যে দুনিয়াতে থেকে মানুষ বুঝবে না কবরের হালত কি, কবরবাসী বুঝবে কবরের হালত কি। সেজন্য আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল আহাবকে বলতেছেন, ওহে আবুল আহাব, বুখারী শরীফের হাদিস, ওহে আবুল আহাব তোমার কি অবস্থা কবরের? স্বপ্নের কথা। তখন আবুল আহাব বলতেছেন, আমার অবস্থা তো খুবই খারাপ, খুবই মর্মান্তিক, খুবই কষ্টকর, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। তো বলতেছেন তবে একটা শুভ সংবাদ আছে, সেটা কি? প্রতি সোমবার আসলে আমার আযাবটা হালকা করে দেওয়া হয়। তো কারণটা কি? বলতেছেন আমি সোমবারে প্রিয় নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, আগমন করেছেন, তাই আমি আমার দাসী, পরবর্তী তিনি মা হয়েছেন মা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমি খুশিতে, যেহেতু প্রিয় নবীর আগমন, আমার ভাইয়ের ছেলের আগমন হয়েছে, আমি খুশিতে দাসীকে বললাম, তুমি আমাকে এই সকাল সকাল এত সুন্দর সংবাদ দিয়েছো, আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করেছি, প্রতি সোমবার যখন আসে সে আঙ্গুল চুষে চুষে আমার আযাব হালকা হয়ে যায়। আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরের অবস্থা কেউ বুঝবে না, দুনিয়াতে থাকা অবস্থায় হাসরের ময়দানের অবস্থা কেউ বুঝবে না। কোরআন শরীফ যখন পড়তে থাকবেন, সেখানে জান্নাত জাহান্নামের দুইটা বিষয় আছে, কবর হাসরের সবকিছু আলোচনা রয়েছে। সেজন্য বলা হচ্ছে কোরআন শরীফ বুঝে বুঝে পড়লে তাহলে মানুষ শুধরাতে পারে, মানুষ সঠিক পথ পেতে পারে, মানুষ বুঝতে পারে আসলে আমরা কোথায় আছি। তাই সবাইকে বলবো যে সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের আপন হতে চাইলে আল্লাহ এবং রসুলের শান মান রক্ষা করে চলতে হবে। শানের রিসালাতে অবমাননা হয়, প্রিয় নবীর শানে অবমাননা হয়। যদি কেউ বলে মদিনা শরীফকে অবমাননা করে, মূলত সে প্রিয় নবীকে অবমাননা করলো। প্রিয় নবীকে অবমাননা মানে আল্লাহকে
অবমাননা, ঠিক কিনা? সেজন্য মদিনা শরীফের ব্যাপারে কেউ যদি অবমাননা করে, কেউ যদি বলে মদিনা শরীফের প্রয়োজন নাই, জিয়ারতের দরকার নাই, মূলত তার আল্লাহ এবং রাসূলের দরকার নাই, ঠিক না বেদি? যারা আল্লাহ এবং রাসূলের দরকার নাই তাদেরকে আমাদের দরকার নাই, ঠিক না বেদি? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের পক্ষ হয়ে আপন হয়ে পূর্ণ উৎসর্গিত হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং শায়েখ নামক এই শয়তানগুলো থেকে আমাদের ঈমানটাকে আল্লাহ রক্ষা করুক, আমিন। মদিনা শরীফ যদি গুরুত্ব না হতো, মদিনা শরীফ যদি মর্যাদাপূর্ণ না হতো, মদিনা শরীফের অবস্থানটা যদি আল্লাহর কাছে প্রিয় না হতো, তাহলে তো সূরার নাম মদনী আসতো না। দেশের উপরে যদি আক্রমণ আসে, ভারত যদি এদেশ দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে 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 যুদ্ধ করবেন, বসে বসে। শুনেন শুনেন, মাশাআল্লাহ, এই তরুণ নওজওয়ানরাই এই দেশে ইসলামের বিপ্লবের সৈনিক হবে। রসুল বলেন, কোন বুড়ার কথা আল্লাহ রসুল বলেন নাই, নসির তো বিশ্ববাপ, নসির তো রসুল বলেন ইসলামের বিজয়ের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন, ইসলামের দাওয়াত প্রসারের ক্ষেত্রে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্য বলেছে, যুবকদের সম্পর্কে বলেছেন, নসির তো বিশ্ববাপ, আমাকে যুবকরাই সাহায্য করেছে। কে সাহায্য করেছে? তো সুতরাং এই যুবকদের বলি, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, ঠিক না বেঠিক? এই জীবন কার দেওয়া? এই জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা প্রয়োজনে রক্ত দেবো, প্রয়োজনে জীবন দেবো, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত করবো না। যারা সামনে আসবে তাদেরকেই প্রতিরোধ করবো, তাদেরকেই প্রতিরোধ করবো। শিশুরা ঈদের সময় যে আনন্দ পায়, সেই আনন্দ আওয়ামী লীগের বা তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে। ট্রাম্প আসছেন, তাদের ত্রাতা, তাদের মেসিয়া ট্রাম্প আসছেন, এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদিপিতা মোদি সহ একসাথে ডক্টর ইউনূস সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে এবং সেই গোলযোগ হবে। গোলযোগের মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন, এসে ক্ষমতা নেবেন। নানা রকম স্পেকুলেশন, এতটুকু না হলেও অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের পতন হবে এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে, যদি নির্বাচন হয়, তাহলে সেই সরকারও টিকে থাকতে পারবে না, কারণ ট্রাম্প মোদিকে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে বাংলাদেশে যা ইচ্ছে তাই করার জন্য। অনেকেই ভাবছেন, আবার কেউ কেউ ভাবছেন পরিস্থিতি এতটাই ঘোলাটে করা যাবে, ভারতের পক্ষে কোনো একজন সেনানায়ক বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেবেন এবং ক্ষমতা দখল করবেন, ভারতের পারপাস সার্ভ করবেন। ধীরে ধীরে ভারত এখানে আওয়ামী লীগকে ভিন্ন কোনো নামে, অন্য কোনো ব্যক্তিকে বা যে কেউকে এনে শেখ হাসিনার মতো একটা স্লেভ বানাবেন। এরকম নানান খোয়াব তারা দেখছেন। পরে তারা ঈদের আনন্দ নিয়ে জেগে উঠেছেন আজকে। এটা একটু কথা বলতে চাই, আসলে সংকটটা কেমন আগেও বলেছি, আজকে আরেকটু বলা দরকার, কারণ আজ সেই ঐতিহাসিক দিন। আমরা ছোটবেলায় মাইকিং শুনতাম, যেটা সামনে হচ্ছে সেই জনসভা ঐতিহাসিক, এটা একটা ঐতিহাসিক শপথ গ্রহণ হতে যাচ্ছে। এটা যে ঈদের ব্যাপার, তার মানে এটা একটা ক্লিয়ার প্রমাণ আছে। আওয়ামী লীগের এক মন্ত্রী, ভারতের সবচেয়ে ক্লোজ মন্ত্রী বলে, সবচেয়ে না হলে অন্তত সবচেয়ে ক্লোজদের একজন বলে মনে করা হয়, শিক্ষামন্ত্রী নওফেল, ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং একটা খুবই প্রেস্টিজিয়াস, খুবই মানে মেইন স্ট্রিমের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা হিসেবেই এটাকে ধরা হয়। তার সাথে তিনি যেসব কথা বলেছেন, তিনি তার আনন্দ চেপে রাখতে পারছিলেন না, এবং তাদের আনন্দ মানে তো আমাদের ভয় পাওয়া উচিত। তাদের ঘরে ঘরে যেমন আনন্দ, আমাদের ঘরে ঘরে ভীতি ছড়িয়ে পড়ার কথা। আমাদেরকে ভয় পাওয়া উচিত হবে, বা আমাদের কি করা উচিত হবে? আগে নওফেল কি বলেছেন সেটা একটু দেখি। এটার হেডলাইনেই বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে বাংলাদেশে ইউনূস সরকারের প্রতি ট্রাম্পের অ্যাটিটিউড কীরকম সেটার উপরে। এখানে মানে ওনার মূল যে যুক্তি, ইন্টারেস্টিংলি ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে ফান্ডিং করেছেন, সেটা নিয়ে ডক্টর ইউনূসের এই স্টেপটা নিয়ে ট্রাম্পের খুবই বিরক্তি আছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। ইনফ্যাক্ট ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন মানে ভারতের প্রায় সব মিডিয়া এই খবরটাকে ফলাও করে ঘটা করে করেছেন। মানে এখানে যেটা বলা হয় যে আমি খুঁজতে গিয়ে পেলাম, সেখানে হচ্ছে যে 2016 সালে তিনি ফান্ড করেছিলেন এবং ডক্টর ইউনূস তখন খুবই টাফ কথা বলেছেন। ডক্টর ইউনূস এভাবে বলেছেন যে এটা তাকে এতটাই আঘাত করেছে যে আমি আজ সকালে ঠিকমতো কথাই বলতে পারিনি, আমার সব শক্তি চলে গেছে, শেষ হয়ে গেছে। এটা উনি পাবলিকলি এগুলো বলেছেন। তারপরে বলা হচ্ছে যে প্রচুর এটাকে উনি অন্ধকারের সাথে তুলনা করেছেন, এর মধ্যে কালো মেঘে ঢেকে গেছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো বলেছেন। তার চেয়ে জরুরি কথা বলা হচ্ছে, একই বছর একটা ডেলিগেশন নাকি বাংলাদেশ থেকে গিয়েছিল ট্রাম্পের কাছে, তখন নাকি ট্রাম্প বলেছেন, আমি ইংরেজিতে হুবহু পড়ি, ওয়্যার ইজ দ্য মাইক্রোফিন্যান্স গাই ফ্রম ঢাকা, আই হার্ড হি ডোনেটেড টু সি মি লুজ। ট্রাম্প রিপোর্টেডলি, মানে এটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে। এরকম একটা আনভেরিফাইড জিনিস নিয়ে ভারতের মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই খেপে আছে। ইনফ্যাক্ট যেন নওফেলও ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন, ডক্টর ইউনূস ফান্ডিং করতেই পারেন, মানে ডোনেট করা কারো নির্বাচনী ফান্ডে, এটা খুবই প্রচলিত ব্যাপার, লুকোছাপার কিছু এগুলো প্রকাশ্যেই হয়। ডক্টর ইউনূসের সাথে ওই পরিবারের জনাব ক্লিন্টন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে, তো তার ইলেকট্রাল ফান্ডে উনি টাকা দেবেন, এটা কোনো ক্রাইমের কিছু না। কিন্তু এটা বলছে যে সেই রকম, এবং নওফেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মকে এক্লিপস মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন। এই হচ্ছে মানে জনাব নওফেল বলছেন, এবং বলছেন এটার একটা প্রভাব থাকবে
এটা হলো তার মূল কারণ। আরও দু একটা কথা উনি এখানে বলেছেন যেটা, এবং মূল যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে তারা কাজ করে সেই জায়গায় আসছে। এখানে তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন শিরিন শারমিন চৌধুরীর কাছে, কিন্তু সেটা পেরে ওঠেন নাই, সেটা বলা হয়েছে। ওনারা পদত্যাগের ব্যাপারে সামরিক বাহিনী নাকি নামিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করবেন এটা জেনে দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, সেটা ঠেকানোর জন্য, মানে ওনাকে গুলি করে ক্ষমতায় রাখার জন্য না, এসব মানবিক কারণে তিনি নাকি সেনাবাহিনী করেছেন। এসব উল্টোপাল্টা ফালতু কথা আছে। কিন্তু যেটা জরুরি, আওয়ামী লীগ যে ন্যারেটিভটা মাঠে আনার চেষ্টা করার কথা ছিল সেটা উনি এনেছেন। সেটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই আর এক্সট্রিমিস্টদের, ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘাঁটি না হয়ে ওঠে। কথাটা এইভাবে বলা হচ্ছে, হোম ফর ইসলামিক এক্সট্রিমিস্ট লাইক সিরিয়া এন্ড ইরাক, এটা একদম খুব ক্লিয়ারলি বলছেন। তারপরে বলছেন এখানে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা যারা আছে, হিজবুত তাহরির আছে, জামায়াতে ইসলামী আছে, গত কয়েক মাসে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে এবং 11 জানুয়ারি হিজবুত তাহরির এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার কথা বলেছে এবং বলা হচ্ছে ওদের থেকে এত পাওয়ার, এখানে তাদের এতই ক্ষমতা আছে, এই অঞ্চল শুধু না পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে তারা প্রভাবিত করার ক্ষমতা রাখে, মানে বাংলাদেশের হিজবুত তাহরিরের এত ক্ষমতা আছে। কতটা এক্সাজারেশন নিশ্চয়ই আমরা বুঝতে পারি, কিন্তু ওই যে বললাম তাদের বয়ানটা, তারা কি লাইনে কথা বলবে এবং তাদের মূল ব্যাংক তারা কিসে করছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই। তারা 20 তারিখের জন্য অপেক্ষা করছিল, সেটা তারা গ্লোবালিও এখন মার্কেট করার চেষ্টা করছে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দুটো উদ্দেশ্য তারা পূরণ করতে চায়। একটা হচ্ছে তাদের বিরোধীদের মনে কিছুটা ভীতি সঞ্চার করা, এটা খুব বেশি হবে বলে আমি মনে করি, আমি আসবো সেই জায়গায় আসলে কতটুকু রিস্ক আছে। আরেকটা হচ্ছে তারা তাদের লোকজনের মনে খুব সাহস তৈরি করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন হবে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, যেখানে ট্রাম্প সারা পৃথিবীর কর্তৃত্ববাদীদেরকে মোটামুটি দাওয়াত দিয়েছেন। শি জিনপিং দাওয়াত পেয়েছেন, ইটালি জর্জিয়া মেলানি পেয়েছেন, হাঙ্গেরি ভিক্টর অরবান পেয়েছেন, মানে বেছে বেছে মোটামুটি কর্তৃত্ববাদী লোকজনকে উনি দাওয়াত দিচ্ছেন এবং তার সো কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি। আরও ফান আছে এটা নিয়ে। ভারতে এই প্রশ্ন আমেরিকান নতুন অ্যাম্বাসেডার আসছেন, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না, মানে ভিড়ের মধ্যে গিয়ে উনি কী করবেন, তার জন্য স্পেশাল। আমরা জানি যে ট্রাম্প খুব দ্রুতই সম্ভবত ভারতে আসছেন, অথবা মোদিকে ট্রাম্প আমেরিকায় দাওয়াত করছেন, দুটোর একটা। কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতেই পারি, মানে ভিড়ের মধ্যে তাহলে শি জিনপিংকে ডেকে কি অপমান করা হচ্ছে? যাই হোক, ট্রাম্পের এই দাওয়াত পেলে মোদি বটতে যেতেন। আপনারা খেয়াল করবেন ট্রাম্পের সাথে মোদি মানে মোসাহেবের মতো হাসে, যতগুলো ছবি আপনি সার্চ করে খুঁজে পাবেন সবগুলোতে। আর উনি তো তাকে জড়িয়ে ধরেনি সবসময়, আর ট্রাম্পকে দেখলে উনি পাগলের মতো জড়িয়ে ধরতে যান এবং একেবারে হয় না যে মোসাহেব তার বসকে পেয়েছে, তার সামনে যা করে ঠিক তাই করে। তো মোদি বটতে যেত এবং দৌড়ে চলে যেত, যদিও শি জিনপিং কিন্তু যাবেন, অলরেডি জানিয়ে দিয়েছেন সম্ভবত। যাই হোক, তারপরও আমরা এটা সত্য কথা যে বাইডেনের সাথে মোদির সম্পর্কে যে ধরন ছিল, সেই ধরনে আমেরিকার ট্রাম্প আসার পর এটা পাল্টাবে, অনেক পাল্টে যাবে। নট নেসেসারিলি, আমেরিকার কতগুলো পলিসি আছে যেগুলো ভারতের স্বার্থের বিপরীতে যাবে। আমেরিকা তার নিজের দেশের লোকজনের এমপ্লয়মেন্ট ঠিক রাখার জন্য স্কিল মাইগ্রেশনের কতগুলো ভিসা বন্ধ গতবার করেছিল, আমি ভুল না করলে H1B এরকম সম্ভবত ভিসাটার নাম। প্রচুর ভারতীয় সাফার করেছিল সেই সময়। ট্রাম্প ডিডেন্ট কেয়ার, কারণ তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সেই ধরনের সংরক্ষণবাদী স্টেপ নিয়ে তার আমেরিকানদের জন্য চাকরির নিশ্চয়তা রাখবে। ইভেন রিসেন্টলি আমরা খেয়াল করেছি অত্যন্ত অ্যাগ্রেসিভলি তিনি রিয়্যাক্ট করেছেন ব্রিক্সের নতুন একটা অল্টারনেটিভ মুদ্রা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে। একটা ব্রিক্স কারেন্সি নিয়ে অনেকদিন থেকে আলাপ হচ্ছে, আলাপ যখন আবার উঠেছে, ট্রাম্প খুবই ভায়োলেন্টলি রিয়্যাক্ট করেছেন। এখন ব্রিক্সের খুব গুরুত্বপূর্ণ সদস্য ইন্ডিয়া, তার এই ভায়োলেন্ট অ্যাটিটিউড থেকে ইন্ডিয়া মাফ পাওয়ার আসলে কোনো কারণ নেই। সো ট্রাম্প আমেরিকাকে যেভাবে চালাতে চান তাতে ইন্ডিয়ার সাথে স্বার্থের বেশ কিছু সংঘাত আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু একই সাথে এটাও সত্য, ট্রাম্পের সাথে মোদির এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি, যাই বলি কিনা, সেটা আছে, এটা ভুল নয়। এবং এখানে একটু মনে রাখা দরকার, বেনিয়ামিন নেতানিয়াহু যে ক্ষমতায় আছে, ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো এবং বিশেষ করে ট্রাম্পের মেয়ের জামাই সূত্রে যথেষ্ট ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে আছে। এবং এই নেতানিয়াহুর সাথে আবার মোদির খাতির, সব কিছু মিলে মোদি একটা বেটার জায়গা আগের তুলনায় পাবেন। যদি এর মধ্যে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান মোদির বিশেষ করে আদানির ওপরে নানান রকম অ্যাটাক করেছে, এগুলোকে আমরা এভাবে ধরতে পারি যে এগুলো সবগুলো বাইডেনের সময়কালের ঘটনা, এগুলো কমে আসতে পারে। সো তাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হতে পারে। এখন বাংলাদেশে আসলে আওয়ামী লীগের খুশি হওয়ার কি অনেক কারণ আছে। আমি আগেও বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে একেবারে কোনো প্রভাব পড়বে না, কেউ কেউ বলেন এটা ভুল। এটা ভুল, কারণ তারা বলতে চান যে আমেরিকার ওভারঅল ফরেন পলিসি একই থাকে। কিন্তু আই রিপিট, আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, সেটা হলো আমেরিকার ফরেন পলিসি একই থাকে, এই কথাটা ট্রাম্পের ক্ষেত্রে সত্য না। আপনারা যে কেউ তার প্রিভিয়াস টেনিওরটা দেখে দেবেন যে আমেরিকাকে উনি কতগুলো গ্লোবাল পজিশন থেকে সরিয়ে নিয়ে এসেছেন, অনেকগুলো। আমি রীতিমতো একটা কলামও লিখেছিলাম তখন। সো ট্রাম্পের নিজস্ব একটা চিন্তার জায়গা আছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প আসলে মনোযোগী হয়ে উঠবেন যদি তিনি মনে করেন তার ওভারঅল পলিসি, বিশেষ করে চায়নার সাথে তার যে পলিসি, সেই ক্ষেত্রে বাংলাদেশ কোথাও যদি রোল প্লে করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ তার ব্যক্তিগত মনোযোগের জায়গায় থাকবে। মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয়, তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন, মানে এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, 1.5 বছর এই সময় পর্যন্ত যায়, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না। তো প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতায় যাবে না? শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়ে গেছেন, আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে, যতগুলো দল আসবে, সেই আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না।
বিপদে পড়বে। শেখ হাসিনা একটা সিস্টেম দিয়ে গেছেন, তবে এই সিস্টেমটা তার করা না, প্রযুক্তির করা। জিনিসটা কি? মিডিয়া, নাম কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্টারনেট, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, যে লাইনেই আমরা ব্যবহারকারী আছি। আওয়ামী লীগ সরকারকে একটা জিনিস ফেস করতে হয়েছে, মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়ার রাজনীতি। আর আমাদের জনমনে একটা জিনিস এখন যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যম যা বলে প্রত্যেক সরকার কর্তৃক এরা প্রভাবিত হয়, সরকারের তেলবাজি করে, সরকারের মানে কি বলে যে অন্যায় অপরাধগুলোকে তারা কাউন্টার করে, প্রকাশ করে না, সেগুলো মিডিয়া কন্ট্রোলিং হয়, তাই না? এটা আমরা বরাবরই দেখেছি বা এটাই বাস্তব। তো সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে, আর মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে, আসল সত্যটা মানুষ জেনে যাচ্ছে। এর আগে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পায় নাই। তো যার কারণে ওই যে বরাবরই বলি, সিলেটের কোনো এক বদরুল তার প্রেমিকা খাদিজাকে কোপাইছিল, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলো, সারা বাংলাদেশ দেখলো ছাত্রলীগ কত খারাপ। কিন্তু বদরুল কোপাইছে ব্যক্তি ইস্যুতে, নাম হয়েছে ছাত্রলীগের, কারণ সে ছাত্রলীগের কর্মী। মুহূর্তের মধ্যে ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা, একটা দুইটা বিশ্বজিৎকে কোপানোর ঘটনা, মুহূর্তের মধ্যে মানুষ দৃশ্যগুলো দেখছে। একটা কথা আছে, যো দিকতা হে ও বিকতা হে। আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দিয়েছি, তাই না? আমি চাইলে প্রতিদিন এরকম 200-250 স্ক্রিনশট নিতে পারি। জাস্ট বাংলাদেশে বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা কি চলছে, কি পরিমাণ দৌরাত্ম, লুটপাট, চাঁদাবাজি করছে। তারেক রহমান বিষয়টাকে অনুধাবন করছেন লন্ডন থেকে, বলছেন যে তোমরা যদি ভুল করো 5ই আগস্টের মতন মানুষ দেনা পাওনা বুঝাই দেবে। বুঝতে পারছেন? আমরা যখন কথা বলছি একদম 5% যারা বিএনপির লুটপাটকারীরা আছেন তারা আমাদের এই কথাগুলোতে গোসা হবেন, কিন্তু যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন, আওয়ামী লীগের এমন পরিণতি দেখেও যারা শিক্ষা গ্রহণ করছেন না, আওয়ামী লীগের মধ্যেও ঠিক এরকম 5% থেকে 100 মিটার 50% হয়ে গেছিল। বিএনপির মধ্যে এই যে এখন 5% লুটপাটকারী আছে, মুহূর্তের মধ্যেই এরা তাদের নিজের দলের নেতাকর্মীদের কাছে এরা বিরক্তির কারণ হয়ে গেছে, টেনশনে আছে যে দল ক্ষমতা আসলে এদের দ্বারা তো ভাই এলাকা থাকা যাবে না। তারেক রহমান এটাই বলছেন বারবার যে খুবই সাবধান, আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে, এখানে প্রযুক্তিকে আপনাকে ক্রস করতে হবে। এই যে নিউজগুলো চলে আসতেছে মুহূর্তের মধ্যে, তো এই মিডিয়া প্ল্যাটফর্মটা শেখ হাসিনা তৈরি করে রেখে গেছেন, মানে নিজে করছেন বিষয়টা আমি ওটা বলতে চাচ্ছি না, যে তার যুগে এসে ইন্টারনেট প্রযুক্তি এতটা ডেভেলপ হয়ে গেছে যে আওয়ামী লীগের জন্য এটা নিজের গলার কাটা হয়ে গেছিল। তো এই গলার কাটাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যেমন এই জুলাই আগস্টে যে ঘটনাগুলো আমাকে আপনাকে নাড়া দিয়েছে, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বাধ্য হয়েছি কেন? চোখের সামনে পুলিশের ব্রুটালিটি দেখেছি, চোখের সামনে এই সরকারের বিভিন্ন অন্যায় আমরা দেখেছি, মোবাইলে ধারণকৃত বিভিন্ন ফুটেজ দেখেছি, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে টাচ করে গেছে ভাই, যার কারণে ওই ছাত্রদের ডাকডোক এগুলো না, মানুষ এই অন্যায়গুলোকে মাইনে নিতে পারতেছিল না, কি हमने দেখা হয়। তো এখন যে বিএনপি করতেছে এটা আমরা দেখতেছি না, দেখতেছি। তো এই দেখা যদি লম্বা সময় থাকে, লম্বা সময়, এই যে ধরেন আওয়ামী লীগের নেতা ভাইবা জামাতের নেতার মাস্টার্স লুট করে লয়ে গেছে গা, কোথায় করছে ঘটনা? আমি আপনি বৈশা দেশে বিদেশে খবরটা পাইতাম, টেলিভিশনে আসছে, নিউজ পোর্টালে আসছে, আমরা যারা নিউজ করি আমরা এটাকে সামনে আছি, আপনি দেখতে পাইলেন লুটপাটের ঘটনা দেখতেছেন তো কি পরিমাণ। আমি জাস্ট আজকে ছোট্ট কয়েকটি স্ক্রিনশট দিয়েছি, তো এগুলো দেখে বিএনপির প্রতি মানুষের কি হচ্ছে, নেগেটিভিটি হচ্ছে। কিন্তু আপনি বিএনপির হাইকমান্ডের পলিটিক্সটা দেখেন, তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তিনি কিন্তু আপনি দেশের ভিতরে থেকে এটা বুঝবেন না, আমরা যারা দলকানা চশমা লাগাই তারা বুঝি না, কিন্তু যারা দলটাকে চালায় একদম হাইকমান্ড তারা কিন্তু বোঝে যে এগুলাতে মানুষ যে কোন লেভেলে যাবে, মানুষ কেন আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে বিষাই গেছিল। তো একই পথে বিভিন্নভাবে যখন এইসব ঘটনা হচ্ছে, ওই কোনো এক প্রত্যন্ত অঞ্চলে একটা লোক একটা ঘটনা করছে, একজনের মাছের ঘের থেকে জাল মেরা মাছ তুলে নিয়ে আসছে, পত্রিকার সাথে সাথে নিউজ জামাত নেতার মাছ লুট করলো কে? বিএনপি কর্মীরা, দলের নাম চলে আসছে, অমকের ভূত তমকের কে চিনে, বিএনপি নাম দিলেই চিনে, এটাই তো বাস্তব। এগুলাতে মানুষের মন বিষাই যাবে। তো শেখ হাসিনার এই যে প্রযুক্তির খেলাটাকে ডেভেলপ করে গেছেন, এইটাকে এবারে ক্রস করতে হবে প্রত্যেকটা দলকে। ভালো কথা মুহূর্তের মধ্যে ছড়াবে, খারাপ জিনিস মুহূর্তের মধ্যে ছড়াবে, আপনাকে চয়েস করতে হবে আপনি একটা দলের কর্মী হিসাবে কি কর্ম করবেন। ছাত্রলীগ খারাপ ছিল, ফাইন, ছাত্র দল কি ভালো ভূমিকা পালন করবে? মিডিয়া প্রমাণ দিবে। আওয়ামী লীগ খারাপ ছিল, পতন হয়েছে, বিএনপিকে আওয়ামী লীগকে ক্রস করে ভালো কিছু করবে, এই মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হবে। 5 মাসে আপনি যদি দেখেন বিএনপির প্রতি আমজনতার যে পজিটিভ ফিল ছিল, আমার ধারণা এটা 5% হলে ঘাটতি হয়ে গেছে, মিনিমাম 5 তো শেষ। কেন শেষ? জাস্ট এই নিউজগুলো সামনে আসতেছে, লোকাল পিপল দেখতেছে। আর এটা যদি কন্টিনিউ হয়, আগামী 2 বছর বিএনপির ক্ষমতায় আসা আসলে সোজা হবে না। আর এটা কিন্তু তারেক রহমান সাহেব বলছেন, তিনি এই জন্য কর্মীদেরকে বলেন যে বাবারে খবরদার, এই কাজ করা যাবে না, লুটপাট করা যাবে না, মানুষের উপর অন্যায় অত্যাচার, মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানি, অমুকের বাড়িঘর, মব জাস্টিস, এগুলো করা যাবে না। কারণ তুমি যখন কোনো একটা এলাকার মধ্যে বসে কোনো একটা আকাম করতেছো, এটার দায়ভার টোটাল বিএনপির উপর ইফেক্ট করবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ছাত্রদের পাশাপাশি এই মিডিয়া, দেশে বিদেশে রেমিডেন্স, যুদ্ধ সব এক হচ্ছে কোথায়? অ্যাকর্ডিং টু দিস মিডিয়া প্ল্যাটফর্ম। শেখ হাসিনার এই প্রযুক্তি যেটা তিনি ডেভেলপ করে ফেলছিলেন, দেশে খুব হাই পর্যায়ে নিয়েছিলেন, এখন এটাকে প্রত্যেকটা সরকার ফেস করতে হবে। আগের দিনের মতো নাই যে কোনো একটা ঘটনা হয়েছে সাংবাদিকরা ডাকায় আই এটা নিউজ করো না, সাংবাদিক নিউজ করবে না, কিন্তু এলাকার সিটিজেন সাংবাদিক যারা আছে এই মোবাইলের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। যার কারণে এই যুগটাতে রাজনীতি করতে খুবই সচেতন থাকতে হবে। আপনি ভালো কাজ করবেন, মুহূর্তের মধ্যে ব্যারিস্টার সুমন হয়ে যাবেন। আবার যখন একটু উল্টাপাল্টা কথা করবেন, ব্যারিস্টার সুমনও ভিলেন হয়ে গেছিল, তাই না? এটা তো বাস্তব। আওয়ামী লীগের এত ঘৃণার মধ্যে একজন ব্যারিস্টার সুমন তৈরি হয়েছিল, সামহাউ মানুষ তারা ভালোবাসছে, হেটার্সও আছে, বাট আবার যখন ওই যে একদম লাস্ট পর্যায়ে এসে বন্দুক টন্দুক কার্টিজের হিসাব দিলেন, এটাও মানুষ দেখে ফেললো, মুহূর্তে ভালোবাসা সরে গেল। বুঝাতে পারছি নিশ্চয়ই।
ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একজোট হয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম নীল নকশা প্রণয়ন করছেন। আজকে দেখলাম আমাদের জনপ্রিয় পত্রিকা মাহমুদুর রহমানের আমার দেশে এই ব্যাপারে একটা লিড নিউজ তৈরি করা হয়েছে এবং স্পেসিফিক সেখানে আওয়ামী লীগের নেতারা কী করছেন, কারা কারা সেখানে অবস্থান করছেন, তাদের পরিকল্পনা কী, এই বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। আমি আমার দেশ থেকে কিছু প্রতিবেদন জানাবো, পাশাপাশি আমার কাছে থাকা আরও কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব। আমি প্রথমে আমার দেশ থেকে আপনাদেরকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এবং এতে করে আপনারা বুঝবেন যে ভারতে আওয়ামী লীগ কী কী পরিকল্পনা করছে এবং কারা কারা অবস্থান করছে। চলুন, ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছে আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার AKM মমিনুল হক সাইদ, আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীদের ভারতে অবস্থানের বিষয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বেশ কজন সাবেক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সংস্থা আমার দেশ পত্রিকাকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে সেখানে রয়েছেন, নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়া হচ্ছে তাদের মূল টার্গেট। ওই সূত্রটি জানায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগের নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছেন বহু আগেই। নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারুল হক আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে। সেই আবাসন অত্যন্ত পশ এলাকায়, খুব ছিমছাম, আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন। রয়েছে একাধিক সুইমিং পুল। সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশ পত্রিকার প্রতিবেদককে জানান বাংলাদেশের অনেকেই আসেন এখানে এবং থাকেন। কারো নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই, তবে ভাড়া থাকেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে গত 5-6 মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন উট্টি ভেদা ও 110 অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে মদ পান করেন, আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন। দর্শক, এই যে আমার দেশ থেকে যে প্রতিবেদনটি দিয়েছি, আপনারা চাইলে পুরো প্রতিবেদনটি পড়তে পারেন। কিন্তু বিষয়টি হলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই গ্রুপটি এখন ভারতে বসে আছে এবং সেখানে থাকা আমাদের বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যারা গেছেন কাঁটাতার পেরিয়ে, তাদের অনেকেই মুঠোফোনে আমাকেও জানিয়েছেন সেখানে আওয়ামী লীগের প্রচুর সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে এবং তারা বাংলাদেশের উপর একটা নেক্সট প্রজেক্ট প্ল্যান তৈরি করছেন এবং তারা কীভাবে এই সরকারকে ব্যর্থ করতে পারেন, কীভাবে তারা আবার বাংলাদেশে ঘাঁটি কাটতে পারেন এবং যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এটাকে ব্যর্থ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে বড় ষড়যন্ত্র করছেন। যখন ভারতের রয়ের পরিকল্পনায় বা ভারত সরকারের পরিকল্পনায় ভারত সেখানে আওয়ামী লীগ সেখানে একাট্টা হচ্ছে, এই দেশকে ব্যর্থ করতে চাইছে, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভেতরে আমাদের যে রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, যারা হাসিনাকে তাড়াবার জন্য রাজপথে লড়াই করেছিল ঐক্যবদ্ধ হয়ে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্রধান দুটো দলকে দেখছি জামায়াত ইসলাম এবং বিএনপিকে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না এবং জামাতের পক্ষ থেকে বলছে যে বিএনপি ভারতীয় বা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। আবার অন্যদিকে বিএনপি বলছে যে জামায়াত ইসলাম ক্ষমতার মসনদে বসার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে। আমি যদি একেবারে হিসেব করি বলি, 6 থেকে 7 মাস হলো নতুন এই সরকারের। এই সামান্য সময়ের মধ্যে প্রায় 2.5 দশকের যে ঐক্য ছিল জামাত বিএনপির, সেটা কী করে ফাটল ধরল, নেপথ্যে কারা কাজ করছে এবং এই দুটো দলকে আলাদা করে বা এই দুটো দলকে বিভাজনে জড়িয়ে কারা ফায়দা নেবে, এই প্রশ্নটি কিন্তু এখন বাংলাদেশের জনগণের মনের মধ্যে চলে এসছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক, সেটি নিয়েও নানান রকম আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, যখন এই দুটো দল দ্বন্দ্বে জড়িয়ে গেছে, পুরোপুরি ফায়দা নিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ, এটা জামাতও বলছে, বিএনপিও বলছে, কিন্তু কোনো এক অদৃশ্য ইশারা এই দুটো দল বিবেচনা জড়িয়ে গেছে। যখন এই দুটো দল জড়িয়ে গেছে বিরোধে, তখন ডক্টর ইউনূস তিনি কালকে একটা শক্ত স্টেটমেন্ট দিলেন। তিনি বললেন, যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন তখন আমরা শক্তিশালী হই, যখন আপনারা বিভাজনে বা যখন আপনারা সরে যান, আলাদা হয়ে যান, তখন নিজেকে খুব দুর্বল বা ভীতু মনে হয়। এই ঐক্যবদ্ধটাই আমাদের শক্তি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সবগুলো দলকে এই বার্তাটি দিলেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমরা কাজ করতে পারবো, আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো, কিন্তু আপনারা বিভাজনে জড়িয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাব। যখন ভারতের মতো একটা শক্তিশালী দেশ এবং আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত বা সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, বিগত 15 বছরে সেটা প্রমাণ হয়েছে, তো সেই দলটিকে এত হালকা করে কেন নিচ্ছে বিএনপি জামাত, আমার বুঝে আসে না। আমি আরেকটা বিষয় বোঝার চেষ্টা করছি যে 2.5 দশক ধরে যে দুটো দল একসাথে লড়েছে, জীবন দিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই 2.5 দশক ধরে তাদের মধ্যে ফাটল ধরেনি, এত চড়াই উতরে গেল,
হঠাৎ করে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এই দুটো দলের মধ্যে কেনই ফাটল, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। জামাতের শীর্ষ নেতা বিএনপির শীর্ষ নেতাদের এ নিয়ে বসতে হবে, তাদের মধ্যে আলোচনা করে দূরত্ব দূর করতে হবে। যদি এটি করতে না পারেন, আমাদের কাছে যে তথ্য আসে হয়তো সব তথ্য আমরা এখানে বলতে পারছি না। ভারতে যে ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এবং যে পরিকল্পনার অংশ হিসেবে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, এগুলো আমাদের দেশের জনগণের কাছে এই তথ্যগুলো নেই। তারা অনেক বড় পরিকল্পনা করছে। ইসমাইল হোসেন সম্রাট, নুরুন নবী শাওন, আরও যারা রয়েছেন, এরা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ছিল। এরা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা আসছে, এমন তথ্য আমাদের কাছে আসছে। সব কিছু মিলে আপনারা সব চোখে দেখবেন বা আপনারা ক্ষমতার দ্বন্দ্বে লড়ে যাবেন, আর এই দেশটা আবারও ফ্যাসিস্টদের হাতে পড়বে, অথবা এই দেশটা যে কোনো এক অন্ধকার রাতে এসে বর্গীরা হানা দিয়ে দখল করবে, এটি হতে দেবেন? যে ছাত্ররা 2000-এর অধিক ছাত্ররা জীবন দিল ফ্যাসিস্ট মুক্ত করতে এই দেশটায়, যারা পঙ্গুত্ব বরণ করলো 20 থেকে 25-30 হাজারের মতো আমাদের ছাত্র জনতা, তাদের রক্তের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আসেন বিভাজনগুলো আমরা দূর করি। কে ক্ষমতায় আসবে এই প্রশ্নের আগে এই রাষ্ট্র কোন পথে যাবে, এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী। তাদের শক্তিহীন করার একটি মাত্র পথ, আর সেটা হলো আমাদের মধ্যে ঐক্য। আমরা দেখছি সাম্প্রতি বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা একে অপরের সামান্য বিষয় নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আবার মিথ্যাচার করছেন। কে ধরা পড়ছে, কে চাঁদাবাজি করছে, কে কী করছে, একে অপরের সঙ্গে এগুলো বিভিন্ন মিথ্যে পোস্ট তৈরি করছেন, বিভিন্ন পত্রিকার কাটিংকে তারা মিথ্যেভাবে তৈরি করছেন, করে একে অপরকে ঘায়েল করতে চাইছেন। আর অন্যদিকে আওয়ামী লীগ এবং ভারত, এই দুই দলের কামড়াকামড়ি দেখে তারা মুচকি হাসছে এবং তারা বুঝতে পারছেন এটি তাদের টার্গেট ছিল। বাংলাদেশ যদি বড় রকম আক্রমণের শিকার হয় বর্গীর দ্বারা, এটা মোকাবেলা করতে প্রস্তুত কি বাংলাদেশ? আমাদের সেনাবাহিনীর মনোবল তখনই স্ট্রং হবে যখন আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমাদের সরকার তখনই স্ট্রং হবে যখন আমাদের মধ্যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা ঐক্যবদ্ধ থাকবে। দর্শক, আরেকটি বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের যেসব নেতারা আজকে ভারতে অবস্থান করছেন, এরা অনেকেই অবৈধ পথে সেখানে গেছেন, এবং আমাদের কাছে যে ইন্টেলিজেন্স তথ্য আছে সেখানে আমরা দেখছি বাংলাদেশের অনেকগুলো দল ভারতে তাদেরকে পালাতে সাহায্য করেছেন কেবল অর্থের বিনিময়ে। যেমন আমাদের প্রশাসনে, পুলিশ বা সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের লোকেরা বসে গেছেন কেবল টাকার বিনিময়। এই কথাটি খুব ভালো করে শুনবেন। এই মুহূর্তে বিএনপি জামাতের হাতে টাকা নেই, তারা এই বড় পদগুলো বাগাতে পারছিলেন না। যারা এই বড় পদগুলো সুপারিশ করছেন বা যাদের সুপারিশ এই পদগুলোতে পরিবর্তন হয় বা পদায়ন হয়, তারা মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন এবং আওয়ামী লীগের লোকগুলোকে বসিয়েছেন। কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ অর্থ আছে এবং সেই অর্থগুলো পকেটে পুরে আওয়ামী লীগের লোকগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। আবার সময় মতো এরাই দেশ ছেড়ে চলে যাবেন। এই দেশে গত 15 বছরে যারা নির্যাতিত হয়েছেন, যারা লাঞ্ছিত হয়েছেন, যারা ক্রস ফায়ার, গুম, খুনের শিকার হয়েছেন, যারা ডজন ডজন মামলার শিকার হয়েছেন, এরা কিন্তু কিছু পায়নি। কিন্তু যারা লুকিয়েছিলেন হয় বিদেশে অথবা দেশে আত্মগোপনে ছিলেন, তারা এসে বড় বড় দলগুলো বিএনপি কিংবা জামাতের গুরুত্বপূর্ণ পদে বসে তারা এই তদবির বাণিজ্যগুলো করে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টদের আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তাদেরকে শক্তিশালী করছেন কেবল অর্থের জন্য। এই বিষয়টি জনাব তারেক রহমান এবং জামাত নেতা ডক্টর শফিককে বুঝতে হবে। কোন দল কত বেশি তদবির বাণিজ্য করেছে এটার তথ্য আমি জানিও, আমি দিতে চাচ্ছি না। এটা সেই দলগুলোর দায়িত্ব খুঁজে বের করা কারা এই কাজগুলো করেছেন। আপনাদের নেতাকর্মী যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা হয়তো আপনাদের বলছে যে আমরা বিএনপির তেগি লোকদের বসিয়েছি বা জামাতের তেগি লোকদের বসিয়েছি। আসলে সত্য তথ্য নয়, কিছু সংখ্যক লোককে বসানো হয়েছে, এটি সত্য, কিন্তু বড় সংখ্যক লোক আওয়ামী লীগের লোকেরা বসে গেছে, যার কারণে এই সরকার ব্যর্থ হচ্ছে। আবার বিএনপির অনেকেই মনে করছেন এই সরকারকে ব্যর্থ করতে তাদের লোকদেরকে দিয়ে অসহযোগিতা করবেন। এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ যে কাজটি করছে, যদি বিএনপি বা জামাত একই কাজ করে তাহলে এর ফল বিএনপি বা জামাতের ঘরে যাবে না, এই ফল যাবে আওয়ামী লীগ বা ভারতের ঘরে। এখন আমাদের মনে রাখতে হবে, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে ফ্যাসিস্টদের দোসরদের সরাতে হবে। কিন্তু প্রতিদিনই দেখছি ফ্যাসিস্টদের দোসররা গুরুত্বপূর্ণ পদগুলোতে বসছেন এবং আমরা হতাশ হচ্ছি। এবং জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, যারা রক্ত দিয়েছেন, যারা বিরোচিত ভূমিকা রেখেছেন, তাদের জন্য আমাদের এখন করুণা হচ্ছে যে কেন তারা এই রক্ত দিয়েছে। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।